লেখিকা মুনমুন রায়ের রাজজোটক। ঠিকুজি এবং কুষ্ঠি দুটোই মিলে গেছে। জন্মরাশি ও নক্ষত্রেরও মিল আছে। ৩৬টা গুণের মধ্যে প্রায় সবকটাই মিলে গেছে। এরা একেবারে রাজজোটক। ঠাকুর মশাইয়ের এই কথায় খুশি হয়েছে সবাই, কারণ আর মেয়ে দেখে বেড়াতে হবে না। এতদিনে রাজজোটক পাওয়া গেছে। কুশল এই দাসদের বাড়ির ছোট ছেলে, বয়স ২৮। বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার আগেই কুশলের বিয়ে দিতে হবে, তাহলে এই ঘরে লক্ষ্মী আসবে। এটাও ঠাকুর মশাইয়ের বিধান। তাই ভুবন দাসের হুকুম হয়েছে ৩০ পেরোনোর আগেই কুশলের বিয়ে দিতে হবে। কুশলের বাবা ভুবন দাস ২০ বছর বয়সে মাছের ব্যবসা শুরু করেছিল। ২৪ বছর বয়সে বিয়ে, আর ২৬-এ কেশব এবং ২৯-এ কুশলের জন্ম। ভুবন দাসের যখন ৩০ বছর বয়স, তখন ২ ছেলে, সংসার আর ব্যবসা সব নিয়েই তার ব্যস্ত জীবন। ভুবন দাসের বড় ছেলে কেশব শান্ত স্বভাবের, বাবা মায়ের বাধ্য ছেলে। মাধ্যমিক পাশ করার পরেই বাবার সঙ্গে মাছের গদিতে গিয়ে বসেছে। তারও ২৪ পেরোতেই ঠাকুরমশাইয়ের রীতিনিয়ম মেনে ঠিকুজি কুষ্টি মিলিয়েই বিয়ে দিয়েছিল ভুবন দাস। এখন ভুবনের ৫ বছরের নাতনি হেসে খেলে বেড়ায় বাড়ি জুড়ে। ভক্তি শ্রদ্ধা নেই, বিয়ে মানেই অ্যাডজাস্টমেন্ট, বিয়ে মানেই সংসারের তাবল তাবল সব নিয়মেই মাথা নাড়িয়ে সায় দেওয়া। তাই বিয়ে সে করবে না। কিন্তু এত কিছুর পরেও নিজের বিয়ে আটকাতে পারবে না বলেই মনে হয় ভুবন দাসের ছোট ছেলে। ভুবন দাসের বুদ্ধির কাছে সে শিশু। ছেলে বিয়ে করবে না শুনেই প্রথমেই অজ্ঞান, তারপরেই কথা এবং খাওয়া বন্ধ। ভুবনের প্রাণের বন্ধু রাখাল এই গ্রামেই প্র্যাকটিস, সদর হাসপাতালের ডাক্তার। সে এসে বলল, ছোট ছেলে বিয়ে নিয়ে ভুবনের অনেক আশা। তাই এই বিয়ে যদি না হয় নার্ভাস সিস্টেমে এতটাই চাপ পড়বে ভুবনের যে তাকে বাঁচানো সম্ভব হবে না। তাই কোনো কথা না বলে কুশল যেন বিয়েটা করে নেয়, তাতেই সংসারের মঙ্গল, সকলের মঙ্গল। ডাক্তারের এই প্রেসক্রিপশনের পরেই পালা করে কুশলকে একজন একজন করে পরিবারের প্রত্যেকে বোঝাতে শুরু করলো কেন কুশলের বিয়েটা প্রয়োজন। এরপরেই কিছুটা বাধ্য হয়ে বিয়েতে মত দিল কুশল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো ভুবন দাস। বিয়েতে মত দেওয়ার পর নিজের সঙ্গে মনে মনে বেশ কয়েকবার মিটিং করেছে সে। শেষ পর্যন্ত নিজেকেই বুঝিয়েছে বিয়েটা তাকে করতেই হবে। এর মধ্যে তার নিজের ভবিষ্যৎটা একটু গুছিয়ে নেওয়ার, একটা স্থায়ী সেটেলমেন্টের ব্যাপারও আছে। তাছাড়া বাবা যে অসুস্থতা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তার মনে একটা বিশ্বাস তৈরি হয়েছে। কুশলের বিয়ে হয়ে গেলেই যেন তার দুশ্চিন্তার একটা বড় অংশ দূর হবে। এই সব কিছু ভেবেই সে বিয়েতে রাজি হয়েছে। কিন্তু ১ সপ্তাহ পরে যখন জানলো যে তার বিয়ে ঠিক হয়েছে তাদেরই প্রতিবেশী চৌধুরীদের একমাত্র মেয়ে পলুর বোনের সাথে, তখন মন মেজাজ আবার বেঁকে বসলো। সে যদি আগে থেকেই জানতো যে বাড়ির সবাই মিলে পাড়ার পলুর বোনের সঙ্গে তার সম্বন্ধ ঠিক করেছে, তাহলে কিছুতেই বিয়েতে মত দিত না। যেহেতু পলুর বোনের সঙ্গে ঠিকুজি কুষ্টি সব কিছু মিলে গেছে, তাই এখানেই বিয়ে হবে। বৌদির কাছে খবরটা শোনার পরে বিরক্ত আর রাগ নিয়ে মায়ের ঘরে চলে এলো কুশল। এই সবে ছাদ থেকে ডালের বড়ি সব নামিয়ে গুছিয়ে ভাড়ার ঘরে রেখে ঘরে এসে একটু বিশ্রাম নিতে ঘরে এসেছিল সোনালি। হন্তদন্ত হয়ে ছেলেকেই ঘরে ঢুকতে দেখেই বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ল দেওয়ালের দিকে মুখ করে। সোনালি জানে কুশল বিয়ে নিয়ে কথা বলতেই আসছে, কারণ ওই অরুকে কুশলের পছন্দ হবে না এ জানা কথাই। অরুর সব কিছুই ভালো, শুধু একটু মোটা, গায়ের রং ফর্সা, মাথায় অনেক চুল আছে, পড়াশোনায় ভালো। এ বছরই ভূগোলে অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছে। সোনালিদের পাল্টি ঘর, অরুর বাবার বাজারে মিষ্টির দোকান, এই বাড়ির, তাই সকলেই একটু মোটা মোটা। কিন্তু ওদের মতন ভদ্রলোক এই পাড়ার আর একটিও নেই। ঠাকুরমশাই নিজে এসে সোনালিকেই পাত্রীর সন্ধান দিয়েছে, একেবারে বাড়ির পাশে। তবুও কখনো অরুর কথা মনে হয়নি সোনালির। ওর ভালো নাম আরভি। ঘাপটি মেরে চুপ করে শুয়ে আছে সোনালি। কুশল ঘরে ঢুকেই বেশ জেদের গলায় বলল, মা, শেষে পলুর বোনের সঙ্গে বিয়ে দিচ্ছ আমার? তুমি আর কোনো মেয়ে খুঁজে পেলে না?
সোনালি জানে ছেলের সঙ্গে এখন নরম গলায় কথা বললে হবে না। পেছন ফিরে শুয়েই ছেলের মুখের দিকে না তাকিয়ে রাগ করে উত্তর দিল, কোন দিক থেকে খারাপ আছে সে? একটু স্বাস্থ্য ভালো, এই কি তার দোষ? রাগের মাথাতেই হয়তো হেসে ফেলল কুশল, বলল, ওটাকে স্বাস্থ্য ভালো বলে না মা, ওটাকে মোটা বলে। তাছাড়া মোটা রোগার জন্য নয়, ওকে আমি বিয়ে করতে পারবো না, বাবাকে জানিয়ে দাও। এখনও ছেলের দিকে তাকালো না সোনালি, গলায় রাগ নিয়ে বলল, কেন শুনি, বিয়ে করতে না পারার কি আছে? কুশল বলল, আরে কি আশ্চর্য, ও পলুর বোন, এটাই ওর খারাপ, আর কিছুর দরকার হয় না। সোনালি এবার পেছন ফিরে ছেলের দিকে তাকালো, তারপর বলল, পলুর বোন আবার কি? ওর নাম আরভি, নাম ধরে কথা বল। অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল কুশল, বলল, এই প্রথম শুনলাম ওর নাম আরভি, যদিও নামটা অদ্ভুত। তোমার মনে আছে ছোটবেলায় ওকে আমরা গুটি পোকা ডাকতাম? তারপর পলু এসে তোমার কাছে এসে নালিশ করলো, তখন থেকে আর কিছুই ডাকি না। সোনালি বিরক্ত, বলল, গুটি পোকা কোনো নাম হলো? ওর ডাক নাম অরু, সবাই ওকে তাই বলেই ডাকে, তুইও তাই ডাকবি। ধৈর্য হারিয়ে ফেলল কুশল, বলল, কিন্তু মা, পলুকে আমার শালা বানিয়ে দিলে তোমরা, পাড়ায় আমার মান ইজ্জত কিছু থাকবে মা? আশ্চর্য হয়ে সোনালি জিজ্ঞেস করলো, মান ইজ্জত কেন থাকবে না? ওদের অত বড় মিষ্টির দোকান, কত বড় বাড়ি, সাজানো গোছানো পরিবার, এত ভদ্রলোক ওরা, এই পরিবারের বিয়ে করলে সম্মান বাড়বে আমাদের, তোর কেন মান ইজ্জত থাকবে না? কুশল বলল, আরে পলু তো লতিয়ে হাঁটে, তাই ওকে সবাই প্রজাপতি ডাকে, আর প্রজাপতির বোন গুটি পোকা। এখন তাদের সঙ্গে আমার আত্মীয়তা জুড়ে গেলে মান সম্মান থাকবে? তুমি শেষ পর্যন্ত আমাকে পলুর আত্মীয় বানিয়ে দিলে মা, কিন্তু তুমি গুটি পোকার মধ্যে কি দেখতে পেলে? কুশলের কথার উত্তর দিলে কথা বেড়েই চলবে, সেটা টের পেল সোনালি। আবার পিছন ফিরে চোখ বন্ধ করল সে। এ বাড়িতে সবাই বেশি কথা বলে, প্রত্যেকের কথার মধ্যে প্রত্যেকে নাক গলায়, এটাই সমস্যা। ঠিক এই মুহূর্তে ঘরে এলো রিম্পা, সোনালির বড় ছেলের বউ। দেওরের দিকে তাকিয়ে বলল, মায়ের শরীর খারাপ, দুপুরে একদম অল্প খেয়েছে, আমি তো ওষুধ দিতে এলাম, তুমি এখানে কেন? কোনো মতেই যেন কুশল বিয়ে নিয়ে কোনো আলোচনা করতে না পারে, এটাই এখন সকলের টার্গেট। বাড়িতে এই একটা ব্যাপারে কুশলের বিরুদ্ধে সবাই একজোট হয়েছে। রিম্পা জানে শাশুড়িমা ছেলের সাথে তর্কে হেরে যাবে, তাই চটজলদি চলে এসেছে এই ঘরে। রিম্পাকে এই ঘরে দেখেই কুশল বলল, আচ্ছা মায়ের শরীর খারাপ, ঠিক আছে, তুমি বলো, পলুর বোনকে আমার গলায় ঝোলাচ্ছ শুধু ওই তোমাদের ঠিকুজি নাকি ওই সব মিলেছে বলে? রিম্পা শান্ত গলায় বলল, ভাষা খারাপ করছো কেন? গলায় ঝোলানো আবার কি কথা? বিরক্তিতে মেজাজ বিগড়ে আছে কুশলের, বলল, কথা ঘুরিয়ে লাভ নেই বৌদি, শোনো, এইসব আজকাল আর কেউ মানে না, সেটা জানো? সব বুজরুকি, বাবা এখনো পুরনো বস্তা পচা ধারণা মেনে চলছে। আচ্ছা তুমি দাদা, তোমরা সাপোর্ট করছো এইসব? রিম্পা জানে তর্কে সেও জিততে পারবে না, তাড়াতাড়ি বলল, ভীষণ ভালো পরিবার, আরভি পড়াশোনায় ভীষণ ভালো, ইংরেজিতে অনার্স নিয়েছে। আরভির বাবা মা সজ্জন লোক, শুধু একটু মোটা বলে এইভাবে আপত্তি করে তুমি ওদের অপমান করছো। তাকিয়ে আছে কুশল, আলাদাই যুক্তি সেট করে রেখেছে এরা। হতাশ গলায় এবার বলল, বৌদি, আমি ওকে ছোটবেলা থেকে চিনি, ওদের সাত পুরুষের আমার জানা। গুটি পোকা আমার থেকে 4 বছরের জুনিয়র, ছোটবেলা যতবার ওকে দেখেছি ততবারই কিছু না কিছু খাচ্ছে, গালফোলা, গম্ভীর, সবসময় মুখে চির অশান্তি নিয়ে ঘুরে বেড়ায় আর খায়। এবার অল্প হেসে রিম্পা বলল, মানছি ওর ওজন একটু বেশি, কিন্তু এক্স্যাক্ট কত ওজন সেটা আমিও জানি না, তুমিও জানো না। আন্দাজে কারোর ওয়েট নিয়ে কথা বলা উচিত না, বডি শেমিং খুব খারাপ জিনিস। অধৈর্য হয়ে কুশল বলল, ওকে বডি শেমিং করছি না, কিন্তু ওরা পারিবারিকভাবে ডিসপিউটেড। পলু তো পুরো পাগল, কথা বলতে গেলে ওর মুখ দিয়ে থুতু বেরিয়ে আসে, ওর বাবা রাস্তায় দেখা হলে অবান্তর কথা বলতে থাকে, ওর মা বাড়িতে ক্রিকেটের বল পড়লে চিৎকার করতে শুরু করলে থামে না। আর তোমাদের আরভির কথা তো ছেড়েই দাও, রিক্সাওয়ালারা এই স্ট্যান্ডে রিক্সাই রাখে না ওর ভয়ে। এবার প্রচণ্ড বিরক্তিতে ভুরু কুঁচকে কুশলের দিকে তাকালো রিম্পা, বলল, শোনো কুশ, এইভাবে তুমি কোনো পরিবারের দিকে আঙুল তুলতে পারো না। পলু খুব ভালো চাকরি করে, আমি জানি, কোনোদিন ওর মুখ থেকে থুতু বেরোতে দেখিনি। আর পলু আর আরভির বাবা খুব মিশুকে, বাড়িতে বল পড়লে আমরাও চিৎকার করব। এবার কি বলবে ভেবে পেল না কুশল, অসহায় হয়ে তাকালো বৌদির দিকে, বলল, ইম্পসিবল, তোমাদের আজব যুক্তি, বলেই ঘর থেকে বেরিয়ে চলে গেল কুশল।
বড় বৌমার বুদ্ধিমত্তার উপর খুব একটা ভরসা ছিল না সোনালির, কিন্তু খুশি হলো আজ বড় বৌমার সুন্দর বক্তৃতা দিয়ে দেওরের মুখ বন্ধ করতে পেরেছে। যাক, 6 বছরে একজনকে অন্তত মানুষ করতে পেরেছে সোনালি। আরভির মতো মেয়ে হয় না, শুধু একটু মোটা, ওকে সবাই মিলে গুটি পোকা ডাকে কেন কে জানে। যাই হোক, সবার তো সবকিছু থাকে না। যাই হোক, যেভাবেই হোক তাড়াতাড়ি আরভির সঙ্গে কুশলের বিয়েটা দিয়ে দিতে পারলে বেঁচে যায় সোনালি। গত পরশু বিয়ে হয়ে গেছে কুশলের। পাড়ার লোকের আনন্দ এবং এই বিয়েতে তাদের উৎসাহ উদ্দীপনা দেখে বিয়ের দিন রাতে কুশলের মনে হলো যেন সার্বজনীন দুর্গাপুজো হচ্ছে। গোটা পাড়া আলো দিয়ে সাজানো, যেদিকে তাকাচ্ছে সেদিকে পাড়ার সবাই হই হুল্লোড় করছে, নাচানাচি চলছে। আজ বউ ভাতের রাত, বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি। কুশলের ঘর নতুন করে সাজানো হয়েছে। আরভিদের বাড়ি থেকে অনেক ফার্নিচার এসেছে, নতুন খাট ফুল দিয়ে সাজানো হয়েছে। মাঝে একবার পলু এসেছিল শালা হিসেবে জামাইবাবুর সঙ্গে ইয়ার্কি ফাজলামো করতে। ছোটবেলা পলুকে শুধু শুধু পেটাতো কুশল। পলু কাঁদতে কাঁদতে বাড়ি চলে যেত। আজও অনেকবার পলুকে পেটাতে ইচ্ছা করেছে কুশলের। পাঞ্জাবি পায়জামা পরে শালা সেজে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। তবে একটা জিনিসে একটু হলেও খটকা লাগলো কুশলের, সেটা হলো গুটি পোকাকে অতটাও খারাপ লাগছে না আজকে। লাল বেনারসি, সোনার গয়না, খোপায় ফুলের মালা, বেশ অন্যরকম। আসল গুটি পোকাকে আজ আর চেনা যাচ্ছে না। অতিথিদের আপ্যায়নের ফাঁকে বেশ অনেকবার তাকিয়েছে কুশল। অফিসের কলিগদের সাথে আলাপ করানোর সময়ও ভালো করে লক্ষ্য করলো না। মানতেই হচ্ছে ভালো সাজিয়েছে, চেনা যাচ্ছে না গুটি পোকাকে। রাত 12টা বাজলো। ঘরে ঢুকেই গুটি পোকাকে দেখতে হবে এখন। ছোটবেলা থেকেই বন্ধুরা গুটি পোকা ডাকতো, কেন ডাকতো আজ আর মনে নেই, কিন্তু এখন ঘরে ঢুকে সেই গুটি পোকাকে দেখতেই হবে। সব মিটে গেলে ছাদে দাঁড়িয়ে একটা গোটা সিগারেট খেলো কুশল। তারপর ঘরে ঢুকলো। ঘরে ঢুকতে নাকে এসে ধাক্কা দিল রজনীগন্ধার সুগন্ধ। গোটা ঘর ফুলের গন্ধে ম ম করছে। এই ঘর কুশলের, কিন্তু আজ ঘরটা একেবারেই অচেনা লাগছে। কুশলের বাবা বারণ করা সত্ত্বেও গুটি পোকারদের বাড়ি থেকে বড় খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, এরকম অনেক ফার্নিচার ঘরে এসে সেট করে দিয়ে গেছে। তাই নতুন ফার্নিচারের গন্ধ ফুলের গন্ধের সঙ্গে মিশে আছে। দেওয়াল জোড়া নতুন ওয়ার্ড্রোব ঘরে, একপাশে ড্রেসিং টেবিল। কুশলের আগের ঘর আর এখনকার ঘরের আকাশ পাতাল পার্থক্য। নিজের ঘর নিজের কাছে অচেনা লাগছে। ঘরে ঢুকে ডান দিকে খাট আর বাঁদিকে দেওয়াল জোড়া ওয়ার্ড্রপ, খাটের পাশে ড্রেসিং টেবিল। গোটা খাট ফুল দিয়ে সাজানো হয়েছে বালিশের উপর, আর গোটা খাটের উপর গোলাপের পাপড়ি ছড়ানো। পুরো ব্যাপারটাই অস্বস্তির চরম সীমায় পৌঁছে দিচ্ছে কুশলকে। এবার দেখলো খাটের ঠিক মাঝখানে বসে আছে গুটি পোকা। গোটা গায়ে বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়না। সিনেমায় দেখা নতুন বউয়ের মতোই মাথা নিচু করেই বসে আছে, যেন বাংলা সিনেমার শুটিং চলছে। এবার অভ্যেস মতোই ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করলো কুশল। প্রথমে হাতের মোবাইল ড্রেসিং টেবিলের ওপর রাখলো, তারপর এক পা করে খাটের কাছে এগিয়ে গেল। কি বলবে জানে না, কিন্তু বিয়ে যখন হয়েছে কথা তো কিছু বলতেই হবে। খাটের আশেপাশে কোনো চেয়ার নেই, তাই আপাতত হয়তো খাটের উপরই বসতে হবে। খাটের কোন দিকে বসবে সেটাই ভাবছে। ঠিক তখনই মাথার বেনারসির ঘোমটা খুলে মুখ তুলে গুটি পোকা সরাসরি তাকালো কুশলের দিকে। তারপর চোখ বড় করে মুখে একটা মজার ভঙ্গি করে বলল, আমাকে আর কখনো গুটি পোকা ডাকবে না বলে দিলাম। থতমত খেলো কুশল। কি সুন্দর দেখতে লাগছে গুটি পোকা মানে অরুকে। মাথায় টিকলি, নাকে নথ, কানে বড় দুল, কপালে বড় লাল টিপ, সিঁথিতে সিঁদুর। একেবারে রাজ রানী। সব কথা হারিয়ে গেল কুশলের। এবার ভুরু কুচকে পকেটে হাত পুরে স্মার্ট হওয়ার চেষ্টা করলো, কিন্তু শেরওয়ানিতে পকেট খুঁজে পেল না এই মুহূর্তে। তাই খানিকটা মাথা চুলকে নিয়ে বলল, কেন, ওটাই তো তোর নাম। গুটি পোকাকে বারবার তুই তোকারি করে এসেছে কুশল, কিন্তু আজ সকালেই কুশলের হাতে আংটির বক্সটা দিয়ে বৌদি বারবার করে বলে দিয়েছে, আরভি এখন তোমার বউ, খবরদার ওকে গুটি পোকা ডাকবে না, আর তুমি করে বলবে তুই তোকারি করবে না। কিন্তু তবু কিছুতেই তুমি করে বলতে পারলো না কুশল। এবার গলায় অসন্তোষ নিয়ে পলুর বোন বলল,
আমার নাম আরভি চৌধুরী, ডাকনাম অরু। গুটি পোকার মুখের দিকে তাকালো কুশল। মুখটা যে এত সুন্দর কখনো ভালো করে দেখেইনি কুশল। এখন যেন একটু মোটা জমিদার গিন্নির মতো লাগছে। বাচ্চাদের মতন মুখে রাগ আর জেদ নিয়ে কুশলের দিকে তাকিয়ে আছে অরু। মজা লাগলো কুশলের। বলল, এই নামটা কবে রাখলি? একই রকম রাগ রাগ মুখ নিয়ে অরু এবার বলল, আমার নাম এটাই ছিল, তোমরাই আমাকে এসব নামে ডাকো। আর যদি আমাকে গুটি পোকা ডাকো, কাকু কাকিমার কাছে তোমার নামে নালিশ করে দেব। কুশল কথা বলার ছলে দেখছে অরুকে। বলল, কোন কাকু কাকিমার কাছে নালিশ করবি? আরভি বলল, তোমার বাবা আর মায়ের কাছে। কুশলের হঠাৎ মনে হলো শাড়ি গয়না নিয়ে হয়তো স্বচ্ছন্দভাবে বসতে পারছে না অরু। কুশল বলল, নালিশ করার কাজটা তুই ছোটবেলা থেকেই ভালো পারিস। এই একটা কাজেই ডক্টরেট করেছিস। মাথার ওড়না চুলের ক্লিপ থেকে আলাদা করতে করতে অরু এবার বলল, কাকিমা বলে দিয়েছে এখন থেকে আমি তোমার বউ, আমাকে অরু বলে ডাকবে। অরুর মুখে বউ শব্দটা শুনে হাসি পেয়ে গেল কুশলের। মনে মনে হাসছে সে, কিন্তু মুখে গাম্ভীর্য রেখে বলল, এত পাকা পাকা কথা বলছিস কেন? এখনো পড়া শেষ হয়নি? বিয়ে করতে লজ্জা করলো না? সঙ্গে সঙ্গে আরভি বলল, তোমাদের বাড়িতে তো তাড়াতাড়ি বিয়ে করতে হয়, না হলে খুব খারাপ। আর তোমার আমার ঠিকুজি সব মিলে গেছে, একেবারে রাত জোটক, তাই জন্যই তো বিয়ে হলো। এবার কয়েক পা এগিয়ে এলো কুশল। বলল, এত কিছু যে গায়ের সঙ্গে জড়িয়ে রেখেছিস, এগুলো পরেই সারা রাত থাকবে তো? আমি কিন্তু ঘুমাবো এবার। আরভি এবার শাড়ি গয়না সামলাতে সামলাতে বলল, এখন ঘুমানো যাবে না, জরুরি কথা এখনো শেষ হয়নি আমার। কুশল বলল, কি জরুরি কথা, তাড়াতাড়ি বল। অরু বলল, তোমার এই বিয়েতে আপত্তি ছিল সেটা আমি জানি, আর সেই জন্য তুমি খাটে এসে বসছো না, দূরে দাঁড়িয়ে আছো। কুশল বলল, এটা জরুরি কথা? সত্যি তোর আগে বড় হওয়া উচিত ছিল, তারপর বিয়ে করা উচিত ছিল। শোন, এই ঘরটা আমার, সুতরাং এই ঘরে যেখানে খুশি আমি বসতে পারি। বলে খাটের একপাশে এসে বসলো কুশল। আরভি বলল, তুমি সিগারেট খাও কেন? নেশা করা ভালো জিনিস না। মাথা আস্তে আস্তে গরম হচ্ছে কুশলের। মেয়েটা আচ্ছা পাকা তো, বসতে দিলে শুতে চাই টাইপের। বলল, তোকে কে বললো আমি সিগারেট খাই? কুশল দেখছে অনেকক্ষণের চেষ্টায় মাথার ওড়নাটা খুলতে পেরেছে। এবার খাটের একপাশে ওড়নাটা সরিয়ে রাখতে রাখতে আরভি বলল, দাদা মেসেজ করলো আমাকে, ও দেখতে পেয়েছে তুমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ আর আকাশের উপর ধোঁয়া দিচ্ছ। দাদা আমাকে বলল, তুমি যদি টলতে টলতে মাতাল হয়ে ঘরে আসো, তাহলে আমি যেন এক্ষুনি একটা ভিডিও করে কালকে সেটা ভাইরাল করে দিই, তারপর মজা বুঝবে তুমি। এবার প্রচণ্ড রাগ হলো কুশলের। পাগল নাকি এরা দুই ভাই বোন? সিগারেট খেলে কে মাতাল হয়ে টলতে টলতে ঘরে আসে? পলুকে পরে দেখে কুশল, এখন ওর বোনকে বুঝে নিতে হবে। অরু তাকিয়ে আছে কুশলের দিকেই, মুখটা ভালো, চোখ দুটো খারাপ না। সজাগ হলো কুশল, নিজের ভাবনা চিন্তা কন্ট্রোল করলো। বলল, সিগারেট খেয়ে কেউ টলতে টলতে ঘরে আসে না। তোর দাদাকে বেশি আইকিউ লাগাতে বারণ কর। কুশল রেগে গেছে। এবার বুঝতে পারলো অরু, শান্ত গলায় বলল, দেখতে পেলো তাই বলল। ফুলশয্যার দিন বোন একা ঘরে বসে আছে আর তার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, সেটা মোটেই ভালো ব্যাপার নয়। মেয়েটার কথা শুনে মাথা আগুন জ্বলবেই, যতই ঠান্ডা রাখার চেষ্টা করো। কুশল বলল, ফুলশয্যা আবার কিসের? অবাক আরভি। বলল, কেন, আমাদের ফুলশয্যা আজকেই তো এখন হচ্ছে, মানে হবে আর কি। মেয়েটার সত্যি লজ্জা শরম নেই, অবলীলায় কথা বলে চলেছে, যা মনে আসছে তাই বকে যাচ্ছে। তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে কুশল বলল, তোর দাদার মুখে এখনো থুতু জমে? আরভি বড় বড় চোখে তাকিয়ে বলল, একদম বাজে কথা বলবে না আমার দাদার নামে। কুশল বলল, তোর দাদাকে বলি সব থুতু মুখে জমিয়ে রাখতে, কাল ক্লাবে গিয়ে পিঠে ভালো মতন মালিশ করে সব বের করে দেব, যেমন প্রজাপতি তেমন গুটি পোকা। এবার কুশলকে অবাক করে দিয়ে আরভি বলল, এত রাগী কেন তুমি? এবার পুরো অ্যাটিটিউড নিয়ে কুশল বলল, আমি এরকমই। এবার আবার আচমকা অরু বলল, তোমার একটা গার্লফ্রেন্ড ছিল না আগে? আমি সব জানি, মেয়েটার নাম ঋদ্ধিমা। এখনও তো মেয়েটা চাকরি করে, টাইটের জিন্স পরে, হেভি লাগে দেখতে, ওই জন্যই তো হিংসে হয় ওকে। আমি তো মোটা, জিন্সের নামও উচ্চারণ করতে পারবো না, আর বাবাও কোনোদিন দিল না। কথাগুলো বলেই মুখ গোমরা করে মাথা নিচু করে ফেললো আরভি। হঠাৎ কুশলের মনে হলো আরভি এখনো বাচ্চা, ম্যাচুরিটি আসেনি। সবাই মিলে জোর করে দিয়ে দিল খামোখা। ঋদ্ধিমার কথা বলতে বলতে মন খারাপ করে ফেললো অরু। কি ছেলে মানুষই,
কিন্তু ঘটনা হলো ঋদ্ধিমার ব্যাপারটা আরভি জানলো কি করে? এটা মনে হতেই কুশল জিজ্ঞেস করলো, এত কথা তুই কি করে জানলি? অরু বলল, আমি সব জানি, তোমরা দুজনে টিউশন থেকে একসঙ্গে ফিরতে আমি তো ছাদে বসে দেখতাম। অস্বস্তি হলো কুশলের, বলল, এই শোন, বেশি পাকামো করতে আসবি না, ছোট ছোটর মতো থাক। সঙ্গে সঙ্গে আরভি বলে উঠল, তুমি করে বলো, আর ধমকাচ্ছ কেন? আজ না ফুলশয্যা, ভালো ভালো কথা বলতে হয়, জানো না কিছু? বিয়ে করতে এসেছে। আবার অস্বস্তি হচ্ছে কুশলের। এবার তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, আমি চেঞ্জ করব, তারপরে স্নান করব, তুই শুয়ে ঘুমিয়ে পড়। সঙ্গে সঙ্গে আরভি বলল, আরে আমিও তো চেঞ্জ করব, কখন থেকে এটাই ভাবছিলাম। আমাকে একটু হেল্প করো, এখানে কেউ নেই যাকে বলবো। কথাটা বলেই কুশলের সামনে এসে দাঁড়ালো গুটিপোকা। অস্বস্তি চরম সীমায় পৌঁছে গেল কুশলের। এই প্রথম কোনো মেয়ে কুশলের এত সামনে এত কাছে এসে দাঁড়ালো। আরভি গা থেকে পাঁচমিশালি অথচ সুন্দর গন্ধ বেরোচ্ছে, ফুলের গন্ধ, পারফিউমের গন্ধ, নতুন শাড়ি গয়নার গন্ধ, সব মিলিয়ে যেন একটা পাঁচমিশালি নেশায় মাথায় ঢুকে যাচ্ছে কুশলের। এক পা পিছিয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি বলল, আমি কি করে হেল্প করব? সঙ্গে সঙ্গে অরু বলল, বলে দিচ্ছি, যেভাবে বলছি সেভাবে করো। আগে গলায় যে হাড়গুলো আছে তার রেসগুলো একটা একটা করে খোলো। মনে হয় মোট 5টা হাড় আছে, ভালো করে দেখো। এই প্রথম কোনো মেয়ের গলার হাড় খোলার চেষ্টা করছে কুশল, আর মেয়েটা তার নিজের বউ। কথাটা মনে মনে উচ্চারণ করতেই বুকের ভেতর কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হলো। কুশলের বউ অরু, শব্দ দুটো মনে মনে আবারও বলল সে। এতদিন অরু ছিল শুধু গুটিপোকা, আজ হঠাৎ করে সে হয়ে গেছে কুশলের স্ত্রী। সম্পর্কটা সত্যি হলেও সেই সত্যিটা যেন এখনো কুশলের কাছে অস্পষ্ট, ঝাপসা। বিয়েটা এতটাই তাড়াতাড়ি হলো, মনে মনে এখনো সম্পর্কের ভেতর ঢুকতেই পারল না। অরুর গলায় একসঙ্গে পরানো রয়েছে বেশ কয়েকটা সোনার হার। কোনটা আগে খুলবে বুঝতে গিয়ে কুশলের চোখ আটকে গেল হাড়গুলোর লকের কাছে। প্রত্যেকটা হাড়ের ছোট্ট একটা এসের মতো হুক, ওটা খুলে দিলেই হাড়টা আলগা হয়ে যাবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ওই ছোট্ট হুকটা খুলতে হলে অরুর একেবারে কাছে যেতে হবে, ছুতে হবে তার গলার কাছটা। কুশল এক মুহূর্ত থমকে গেল। এতটুকু কাজ, অথচ কেন যেন মনে হচ্ছে কাজটা মোটেই সহজ নয়। হাত বাড়াতে গিয়েও আবার থেমে যাচ্ছে সে। অদ্ভুত এক সংকোচ এসে হাত আটকে দিচ্ছে। অধৈর্য হয়ে অরু এবার বলল, আরে এত সময় লাগছে কেন? কুশল গম্ভীর হলো, যথাযথ গাম্ভীর্য নিয়ে বলল, মুখটা বন্ধ করে চুপ করে দাঁড়া, চেষ্টা করছি। আর কোনো কথা না বলে অরু এবার চুপ করে দাঁড়িয়ে রইল। কুশল ধীরে ধীরে হাত বাড়ালো। কুশলের আঙুলের ডগা যখন অরুর হাড়ের লকের কাছে পৌঁছল, তখন দুজনের মাঝের নীরবতাটাও যেন হঠাৎ একটু বেশি স্পষ্ট হয়ে উঠল। গুটিপোকার গলায় ঘাড়ে এখন কুশলের আঙুলের স্পর্শ। কেউ কোনো কথা বলছে না। এতক্ষণ বকবক করে মাথা খারাপ করে দেওয়া এই আরভি চৌধুরী ওরফে গুটিপোকাও এখন যেন একেবারে চুপ করে গেল। কুশল খুব সাবধানে ছোট্ট হুকটা খুলে দিল। হাড়টা আলগা হয়ে এলো। এইভাবে একটা একটা করে সবগুলো হাড় খুলে অরুর হাতে রাখলো কুশল। এবার অরু হাড়গুলো বিছানার ওপর রেখে কুশলের দিকে না তাকিয়ে পেছন ফিরেই বলল, কানের দুলটা আমি খুলতে পারবো, শুধু তুমি মাথার সব ক্লিপগুলো আর কাটা খুলে দাও। এই মেয়েটা কি আরম্ভ করেছে, এখন চুলের খোপার কাটা খুলতে হবে তাকে? বলল, এসব ক্লিপ কাটা আমি খুলতে পারবো না। তুই এগুলো বৌদিকে বললি না কেন? বৌদির সব খুলে দিত। গুটিপোকা এবার পিছন ফিরে সরাসরি কুশলের চোখের দিকে তাকিয়ে বলল, আহা কি বুদ্ধির ছিরি! ফুলশয্যা রাতে নতুন বউ মাঝরাতে পাশের ঘরে যাবে চুলের কাঁটা খুলতে। কুশল তাকিয়ে দেখছে গুটিপোকাকে, কি সুন্দর লাগছে। গলার হাড় সব খোলা, তাই গলা ফাঁকা। কানের দুলটা কথা বলতে বলতেই খুলে ফেলেছে। এখন টিকলিটা খোলার চেষ্টা করছে। অরুর থেকে উচ্চতায় বেশ অনেকটাই লম্বা কুশল, তাই অরুর মাথার দিকে তাকাতেই তার চোখে পড়ল ছোট্ট একটা পিন। মাথার মাঝখানে যত্ন করে আটকানো রয়েছে টিকলিটা। অরু নিজে হাত বাড়িয়েও কিছুতে এই পিনটা ধরতে পারছে না। বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত একটু বিরক্ত মুখে হাত নামিয়ে ফেলল। কুশল এবার গম্ভীর হয়ে বলল, হাত সরা, আমি খুলে দিচ্ছি। কথাটা বলে খুব স্বাভাবিক ভঙ্গিতে হাত বাড়ালো সে। তার আঙুল সহজেই পৌঁছে গেল অরুর মাথার মাঝখানে।
ছোট পিনটা খুলে দিতে একটুও সময় লাগলো না। টিকলিটা খুলে কুশলের হাতের তালুতে এসে পড়ল। কুশল কয়েক মুহূর্ত সেটার দিকে তাকিয়ে থেকে অরুর হাতে তুলে দিল। অরুও চুপ করে সেটা নিল। এই মুহূর্তে দুজনের মাঝখানে অদ্ভুত এক নীরবতা। কুশল দেখছে গুটিপোকার মুখটা একদম পাল্টে গেছে। এর আগে যখনই দেখেছে তখনই চোখে চশমা, মেকআপ ছাড়া, কোনো গয়না ছাড়া খুব সাধারণ সালোয়ার স্যুটে। আজ একদম অন্যরকম। সিঁথিতে সিঁদুর, কপালে বড় লাল টিপ, চোখে কাজল, নাকে একটা বড় ফুল। কুশলের খেয়াল নেই, সম্ভবত সে একদৃষ্টে তাকিয়েছিল গুটি পোকার দিকে। ঠিক এই সময় আচমকা কুশলের চোখের দিকে তাকিয়ে চোখ টিপে গুটি পোকা বলল, কি দেখছো অমন হাঁ করে তাকিয়ে? তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল কুশল। তারপর আবার আগের গাম্ভীর্য নিয়ে বলল, দেখছি যে তুই কত অকর্মণ্য, সব কাজ আমাকে দিয়ে করাতে চাইছিস, নিজের কাজগুলো নিজে করতে পারছিস না। গুটি পোকা বলল, কিছু জানো না তুমি, রোম্যান্টিক জিনিস এগুলো, চুল গয়না সব কিছু বরেরাই খুলে দেয়। কোনো সিনেমাতেও দেখোনি নাকি? কিছুই তো জানো না দেখছি। এখনো গুটি পোকা তার বুকের কাছে দাঁড়িয়ে আছে। ঠিক এই মুহূর্তে কুশলের মনে হলো থাক দাঁড়িয়ে, তারই তো বউ। অদ্ভুত এক অনুভূতি মিশে যাচ্ছে সেই ভাবনায়। লজ্জা, সংকোচ আর নতুন সম্পর্কের এই অনুভূতি আবারও পেছন ফিরে কুশলের বুকের কাছে এসে দাঁড়িয়েছে। এবার প্রথমে মাথায় জড়ানো জুঁই ফুলের মালা, আর তারপর একটা একটা করে অরুর মাথার সব ক্লিপ আর কাটা খুলে অরুর হাতে দিতে লাগলো কুশল। গোটা ঘরে এখন শুধু জুঁই ফুলের গন্ধ। অরুর মাথার বড় খোপা খোলা হয়ে গেলে এবার সব চুল পিঠের উপর সরিয়ে দিয়ে চিরুনি নিয়ে আঁচড়াতে বসে গেল আরভি। কুশল অবাক হচ্ছে গুটি পোকার এক ঢাল কালো চুল দেখে। কি সুন্দর চুল গুটি পোকার! পিঠ ছাড়িয়ে কোমরে এসে পড়েছে। কুশল বলল, এই চুলটা তোর ফলস না সত্যি সত্যি? প্রচণ্ড রাগ নিয়ে বড় বড় চোখ করে কুশলের দিকে তাকালো আরভি। বলল, তোমার ঋদ্ধিমা ফলস চুল পরে ঘুরে বেড়ায়, তাই বলে ভেবো না সব মেয়েরাই ফলস চুল। কি আশ্চর্য, কথায় কথায় 12 বছর আগেকার একটা সম্পর্ক টেনে নিয়ে আসছে কেন? বিরক্ত হয়ে কুশল বলল, শোন, ক্লাস 11-এ পড়ার সময় ঋদ্ধিমা আমার ফ্রেন্ড ছিল। এখন আর ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। বোকার মতন বারবার ওর কথা টেনে নিয়ে আসবি না। অরু এখন আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে। কুশল তাকিয়ে তাকিয়ে দেখছে। এবার সব চুল মাথার পেছনে একটা মোটা গার্ডার দিয়ে বেঁধে ফেললো অরু। তারপর কত অবলীলায় সাংঘাতিক আর্টিস্টিক কায়দায় চুলটা খোপা করে বেঁধে ফেললো মাথার একদম উপরে। এবার আয়নার ভেতর দিয়ে কুশলের দিকে তাকিয়ে গুটিপোকা বলল, ঋদ্ধিমার সাথে ব্রেকআপ করলে কেন? কুশল বলল, প্রথমত আমাদের তেমন কোনো স্টেডি রিলেশন ছিল না, দ্বিতীয়ত 11-এ সবাই পড়াশোনা করে, এসব করে না। আমার সময় ছিল না পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে মন দেওয়ার। হাসছে গুটিপোকা, বলল, পাড়ার মধ্যে তুমি সবচাইতে পড়াশোনায় ভালো, সবাই জানে। তোমার ঋদ্ধিমা তো শুধু স্টাইল করতে অফিস যায়, তোমার মতন মোটেই পড়াশোনা ভালো ছিল না। এই মেয়েটা তখন থেকে ঋদ্ধিমাকে নিয়ে পড়েছে। এবার রাগ হচ্ছে কুশলের। মেয়েটাকে এবার ধমক দিতে হবে, এটা ভেবে গুটিপোকাকে ধমকাতেই যাবে। ঠিক সেই সময় হঠাৎ কিছু একটা মনে পড়তেই মেয়েটা ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে দাঁড়ালো। তারপর দুহাতে শাড়ির কাপড়টা সামলে নিল, যাতে হাঁটতে নয় প্রায় দৌড়েই কুশলের কাছে পৌঁছতে পারে। পরক্ষণে ছোট ছোট পায়ে ছুটে এসে কুশলের সামনে দাঁড়ালো সে। কুশল অবাক হয়ে তাকিয়ে রইল অরুর দিকে। কি হলো আবার? অরুর চোখে মুখে তখন সাংঘাতিক বিস্ময় আর খানিকটা আতঙ্ক। কয়েক মুহূর্ত কুশলের দিকে স্থির তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠল, আরে বিরাট ভুল হয়ে গেল তো। কুশল ভুরু কুঁচকে তাকালো। কি ভুল? কুশল যেন এইমাত্র ভয়ানক কোনো অপরাধ করে ফেলেছে। ঠিক সেইভাবে কুশলের দিকে তাকিয়ে অরু বলল, আংটি কোথায়? তুমি তো আমাকে এখনো আংটি পরাওনি। সব কিছু তো একটা নিয়ম আছে। আগেই আমি সব গয়না খুলে ফেললাম, চুলটাও খুলে ফেললাম। এগুলো কত রোম্যান্টিক জিনিস, সব মিস হয়ে গেল। ইস! আংটির কথা বলাতে কুশলের মনে পড়ল, যখন দোতলায় সে আসছে তখন বৌদি তার হাতে আংটির বাক্সটা দিয়েছিল, কিন্তু তারপর সেটা কোথায় রেখেছে কুশল মনে করার চেষ্টা করতেই কুশলের মাথায় বিদ্যুৎ খেলে গেল। বাক্সটা নিচে ডাইনিংয়ের টিভির পাশেই রেখে চলে এসেছে সে। ঠিক সেই সময় গুটিপোকা আবারও বলে উঠল, আরে ভাই, আংটিটা পরাও আমাকে।
এবার যেন নিজের অজান্তেই আরভির দিকে তাকিয়ে কুশল বলল, আংটিটা নিচে ডাইনিংয়ে ফেলে চলে এসেছি। প্রচণ্ড অবাক আর বিরক্ত হলো আরভি কুশলের এই কথাটা শুনে। বলল, সোহাগ রাতের আংটি কেউ ফেলে চলে আসে? এত ল্যাভেন্ডিস কেন তুমি? দেখতে তো এত স্মার্ট, কিন্তু কিছুই তো জানো না দেখছি। আমাদের সোহাগ রাতটা ধজিয়া উড়াচ্ছ শুধু, ভাল লাগে না। বলে খাটে গিয়ে আবার ধপাস করে বসে পড়ল আরভি। এই আরভি নামের গুটি পোকাকে যত দেখছি কুশলের অবাক লাগাটা ততই বাড়ছে। মনে হচ্ছে এটা কোনো বিয়ের রাত নয়, কোনো নাটকের শুটিং চলছে। আর সে নাটকের স্ক্রিপ্টটা যেন গুটি পোকা আগে থেকেই মুখস্থ করে এসেছে। কখন কি বলতে হবে, কখন কি করতে হবে, সব যেন একেবারে নিখুঁতভাবে জানা। একবারও তাকে নতুন বউ বলে মনে হচ্ছে না কুশলের। কোথায় সেই নতুন বউয়ের লজ্জা, জড়তা, চাপা গলায় কথা বলা? কোথায় অচেনা বাড়িতে এসে একটু গুটিয়ে থাকার স্বাভাবিক সংকোচ? কিচ্ছু নেই। বরং মনে হচ্ছে এই বাড়িতে সে নতুন নয়, বহুদিন ধরেই এখানকার মানুষ। কুশলের সামনে দাঁড়িয়ে দিব্যি কথা বলছে, নিজের মতো করে সব কিছু সামলাচ্ছে, আর এমন স্বাভাবিকভাবে আচরণ করছে যেন কুশলই বরং এই বাড়িতে নতুন এসেছে। কুশল চুপচাপ তাকিয়ে থেকে মনে মনে ভাবল, এই মেয়েটাকে বুঝতে গেলে বোধহয় নতুন করে একটা বই লিখতে হবে। এবার হঠাৎই দাঁড়িয়ে পড়ল গুটিপোকা। তারপর সে যা করলো তার জন্য এতটুকু তৈরি ছিল না কুশল। কুশলের দিকে তাকিয়ে বলল, আংটি তো এখন পরাতেই হবে, আর তুমি যা স্লো মোশনে গম্ভীর হয়ে কথা বলছো তাতে আমার অতটাও ভরসা হচ্ছে না। তুমি ওয়েট করো, আমি দৌড়ে গিয়ে আংটিটা নিয়ে চলে আসছি। আতঙ্কে বুক শুকিয়ে গেল কুশলের। বলে কি মেয়েটা, এই মাঝরাতে নিচে যাবে? কেউ দেখতে পেলে কি ভাববে? এটা অসম্ভব, এই পাগলের কথা শুনলে চলবে না। কিন্তু কুশল কিছু বলার আগেই দরজার কাছে পৌঁছে গেল আরভি। তারপর কুশলের দিকে তাকিয়ে বলল, এই ধরনের কাজ আমার খুব ভালো লাগে করতে, যেটা লুকিয়ে লুকিয়ে করতে হয়। তাছাড়া আমি এমনিতেও তোমাদের ফ্রিজ থেকে চকলেট আনতে যেতাম। রাত্রে আমার চকলেট খেতে হয়, না হলে ঘুম আসে না। আমি যাব, টিভির পাশ থেকে আংটিটা নেব, ফ্রিজ খুলে চকলেট আনবো, তারপর চলে আসবো। তুমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ডায়লগ ভেবে দেখো আমার জন্য। কথাটা বলে উত্তরের অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল আরভি। ঘরের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে আছে কুশল। এমন অদ্ভুত ঘটনা কেউ কখনো দেখেনি। তার কপালেই লেখা ছিল এই অদ্ভুত ঘটনার সাক্ষী হওয়া। মেয়েটার তার কাটা আছে, ঘড়ির কাঁটা টিকটিক শব্দে এগিয়ে চলেছে। নিস্তব্ধ ঘর, চারপাশে ফুল সাজানো সুগন্ধি ঘরে একা দাঁড়িয়ে পাগল বউয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছে কুশল। ঘরময় পায়চারি করতে শুরু করলো কুশল। বিয়ে বাড়ির পরিবেশ, যদিও রাত প্রায় 1:30, তবু নিচে যদি কেউ জেগে থাকে, বাড়িতে এত আত্মীয় স্বজন কি ভাববে, এটা ভেবেই কপালে ঘাম জমতে শুরু করলো কুশলের। এখন সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, নিজেকে দেখছে। বাহ, বেশ লাগছে তো। নিজেকে সুন্দর, স্মার্ট এবং হ্যান্ডসাম দেখছে সে। তার চেহারা অহংকার করার মতোই। এই হাইট কজন বাঙালির থাকে? হঠাৎ দুটো লাইন মনে পড়ে গেল, জিন্দেগি ঝান্ডুয়া ফির ভি ঘমন্ডওয়া। সত্যি এই টেনশনের মধ্যেও অহংকার আসছে কি করে কে জানে। না, আর অপেক্ষা করা যাবে না। এবার গিয়ে দেখতেই হবে নিচে কি হচ্ছে। মান সম্মান যা যাওয়ার সে তো অলরেডি চলেই গেছে। আর এক মুহূর্ত দেরি না করে দরজার দিকে এগোতেই হঠাৎ সামনাসামনি ধাক্কা খেলো কুশল গুটি পোকার সঙ্গে। সবকিছু এত দ্রুত ঘটলো যে আরভি সামলে ওঠার আগেই কুশল দুহাত দিয়ে তাকে ধরে ফেললো। বাহাতে আরভির হাতটা শক্ত করে ধরে ডান হাতটা তার কোমরের চারপাশে রেখে পড়ে যাওয়া থেকে সামলে দিল। মুহূর্তের জন্য থমকে গেল দুজনেই। আরভির চোখে চোখ রাখলো কুশল। মুখোমুখি এখন কুশল আর এই আরভি নামের গুটি পোকা। অদ্ভুত অনুভূতি ঘিরে ধরছে কুশলকে। সামলে নিয়েছে আরভি। এখন কুশল ছেড়ে দিলেও সে পারবে না। তবু ছেড়ে দিচ্ছে না কেন কে জানে। চোখ সরিয়ে নিল কুশল। মেয়েটার চোখে চুম্বক আছে, এখন ছেড়ে দিলেই তো হয়। কুশলের ভাবনায় বাধা পড়ল, কারণ তার দিকে এখন ভুরু কুঁচকে তাকিয়ে আছে আরভি। বলল, তোমার জন্যই পড়ে যাচ্ছিলাম। এত দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিলে? আগুন লেগেছে নাকি? উফ, মাথা গরম হচ্ছে কুশলের। বলল, তুই এতক্ষণ নিচে কি করছিলি? তোকে খুঁজতে যাচ্ছিলাম। কথাটা বলেই নিজের 2 হাত আরভির শরীর থেকে আলাদা করে নিল কুশল। আরভিকে ছেড়ে দিয়ে কিছুটা সরে দাঁড়ালো। লক্ষ্য করলো আরভির হাতে একটা প্লাস্টিকের প্যাকেট। এই প্যাকেটটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ওর হাতে ছিল না। এবার প্যাকেটটা দেখিয়ে আরভি এক নাগাড়ে বলে যেতে লাগলো, আরে প্রথমে তো আমি আংটিটা খুঁজেই পাচ্ছিলাম না,
তারপর দেখলাম ওটা টিভির র্যাকের ভেতরের দিকে আছে, পিছন দিকে পড়ে যায়নি ভাগ্যিস, তাহলে আর খুঁজে পাওয়া যেত না। এই নাও আংটি বলে আংটির বাক্স কুশলের হাতে ধরিয়ে দিল। তারপরে খাটে উঠে ঠিক মাঝখানে বসে বলল, আরে এসো এবার, বাক্সটা নিয়ে পড়াতে হবে তো। সম্বিত ফিরল কুশলের, আংটির বাক্সটা নিয়ে বিছানায় উঠে এবার মুখোমুখি বসলো গুটিপোকার। এতক্ষণে নিজের হাতটা কুশলের মুখের সামনে এগিয়ে ধরেছে আরোভী, আঙুলে ধরা আংটিটার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, নাও আংটিটা পরাও। এবার হাসি পেয়ে গেল কুশলের, এটাকে নতুন বউ করে কে পাঠিয়েছে। এবার গুটিপোকার হাত ধরে অনামিকাতে ধীরে ধীরে আংটিটা পরিয়ে দিল কুশল। আর মনে মনে গুটিপোকার হাতের প্রশংসা না করে পারল না। নেল পলিশ করলে মেয়েদের হাত ভালো লাগে দেখতে, আংটি পরা হয়ে গেলে নিজের হাত মুগ্ধ হয়ে দেখতে থাকলো গুটিপোকা। তারপর হাতের দিকে তাকিয়ে নিজেকেই বলতে থাকলো, একটু লজ্জা পাওয়ারও চান্স পেলাম না। যদি লজ্জা পেয়ে নতুন বউ হয়ে থাকতাম তবে আমার আজ আর আংটি পরা হতো না, সেলফি তুলে কালার পোস্ট করাও হতো না। এবার খাট থেকে নেমে আবার ড্রেসিং টেবিলের কাছে গেল অরু। তারপর হাতের 4টে বালা এবং কানের দুল খুলে সব গয়না একসাথে করে নিয়ে এসে কুশলের সামনে এসে দাঁড়ালো। বলল, কোথায় এগুলো? অবাক হয়ে তাকালো কুশল, কি বলবে বুঝতে পারলো না। ওর এতগুলো সোনার গয়না ও কোথায় রাখবে কুশল কি করে বলবে। কোনো উত্তর না দিয়ে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সেটা আমি কি করে বলবো। অরু এবার বলল, মা বলেছিল তোমাকে বা তোমার মাকে জিজ্ঞেস করতে কোথায় রাখবো, তাই জিজ্ঞেস করলাম। কাকিমার সঙ্গে তো দেখাই হলো না যে জিজ্ঞেস করব। আমি বরং ওই ওয়ার্ড্রোপের লকারে রেখে দিচ্ছি। এবার কুশল একটা বলার বিষয় পেল, সঙ্গে সঙ্গে বলল, তোর বাবা এরকম পেল্লাই পেল্লাই ফার্নিচার পাঠিয়েছে কেন? কোনো প্রয়োজন ছিল না, আমার একটা আলমারিতেই হয়ে যায়। এত বড় ওয়ার্ড্রোপে রাখার মতন জিনিস আছে তোর? ততক্ষণে উঠে দাঁড়িয়ে পড়েছে অরু, এবার এগিয়ে গেছে ওয়ার্ড্রোপের কাছে। তারপর পাকা গিন্নির মতন কথা বলতে বলতে সব গয়না একটা বাক্সের মধ্যে সাজিয়ে রেখে দিল। তারপর আবার আলমার্ক করে ফিরে এলো ড্রেসিং টেবিলের সামনে। কুশল এবার চোখ সরিয়ে নিল। কুশলের অদ্ভুতভাবেই মনে হলো এখন হয়তো আরোভীর ড্রেস চেঞ্জ করবে, তাই সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল, আমি একটা সিগারেট খেয়ে আসছি। আতঙ্কের গলায় কুশলের দিকে তাকিয়ে অরুর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, এ আবার কি? এখন আবার সিগারেট খেতে কোথায় যাবে? ভুলে যাচ্ছ নাকি এটা ফুলশয্যা হচ্ছে? কিছুক্ষণ পরপরই ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছ? অগত্যা সত্যি কথা বলতেই হলো। গুটি পোকার দিকে না তাকিয়ে কুশল বলল, তুই চেঞ্জ করে নে, আমার এই ঘরের সঙ্গে যে ব্যালকনি আছে ওখানে দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে আমি চলে আসছি, তোর হয়ে গেলে আমাকে ডাকবি। এবার 2 হাত কোমরে দিয়ে কুশলের দিকে তাকালো আরোভী, তারপর বেজার মুখে বলল, সত্যি তুমি ল্যাভেন্ডিস? আরে আমি তোমার বউ, আমারই তো লজ্জা পাওয়া উচিত। আমি কিছু লজ্জা পাচ্ছি না, তুমি শুধু লজ্জা পেয়ে যাচ্ছ। লজ্জা পাও, ক্ষতি নেই, কিন্তু বাইরে যেতে পারবে না কিছুতেই। প্রচণ্ড অবাক হয়ে কুশল জিজ্ঞেস করলো, কেন বাইরে যেতে পারবো না কেন? আরোভী বলল, আরে আমাদের বাড়িতে সবাই জেগে বসে আছে, বিশেষ করে আমার দাদা। সবাই জানে যে আমাকে তোমার মোটেই পছন্দ হয়নি। এখন যদি তুমি এই রাত 2টোর সময় ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাও, সবাই বুঝে যাবে যে আমাদের মিলমিশ কিছুই হয়নি। অবাক হয়ে চোখ কপালে তুলে কুশল বলল, তোদের বাড়ির সবাই এই মুহূর্তে আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। এবার নির্বিকার মুখে আরোভী বলল, তোমাদের বাড়ির দিকে কেন তাকিয়ে থাকবে? তোমার এই ঘরের দিকে তাকিয়ে আছে। দাদা আজকে ছাদেই শোবে। নিজেকে এত অসহায় কখনো লাগেনি কুশলের। এবার কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে বলল, তোদের বাড়ির সবাই পাগল। অরু বলল, জানি, এটা আমার মা সারাদিনে অন্তত 500 বার বলে। এখনকার মতো এই পর্যন্তই থাক। এই গল্পের পরবর্তী পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।